দেশের ৩০০টি সংসদীয় আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। দেশে এই মুহূর্তে ২টি সংসদীয় আসনে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। একটি হলো চট্টগ্রাম ৪, সীতাকুণ্ডু এবং পাহাড়তলী আংশিক। আরেকটি হলো চট্টগ্রাম ২, ফটিকছড়ি, ভোজপুর। কেন এই শূন্য অবস্থা তৈরি হলো? আপাতত আর উত্তর হচ্ছে, জামায়াত প্রার্থীরা এই ২টি আসনের বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে মামলা করেছিলেন। উচ্চ আদালতের নির্দেশে এই আসনগুলোতে শূন্য অবস্থা তৈরি হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি চট্টগ্রামের ২ নম্বর আসন, যা জাতীয় সংসদের ২৭৯ নম্বর নির্বাচনী এলাকা। এই আসনে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হন, কিন্তু হাইকোর্টে তাঁর ঋণখেলাপির মামলায় প্রার্থিতা বাতিল সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি না হয় ফল প্রকাশ স্থগিত রাখতে বলেছিল আপিল বিভাগ। আপিল বিভাগ তার নির্দেশে বলেছিল হাইকোর্ট ২ সপ্তাহের মধ্যে মামলাটি নিষ্পত্তি করবে। সে পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন। সেই মামলাটিতে রুল নিষ্পত্তি করে ৯ জুলাই হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতিরা রায় দিয়েছেন। রায়ে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে শপথ নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন উচ্চ আদালত। হাইকোর্ট তার রায়ে ধানের শীষের প্রার্থী আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। এর মানে হলো নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে পারবে। এরপর শপথ নিতে সংসদ সচিবালয় সারোয়ার আলমগীরকে আমন্ত্রণ জানাবে। ২০২৬ সালের ২ জানুয়ারি বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ বলে অনুমতি দেন, কিন্তু ঋণ খেলাপির অভিযোগ এনে উচ্চ আদালতে রিট মামলা করেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। অভিযোগে উল্লেখ করা হয়, সারোয়ার আলম তার তৈরি পোশাক কারখানার নামে ৪০০ কোটি টাকা ঋণ নিয়েছেন, ফেরত দেননি। ১৮ জানুয়ারি তা গ্রহণ করে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে ১৯ জানুয়ারি রিট করেন সারোয়ার। সেই রিটে সারোয়ারকে ধানের শীষ প্রতীকের বৈধ প্রার্থী ঘোষণা করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে যান জামায়াতের প্রার্থী নুরুল আমিন। আপিল বিভাগ ভোটের কয়েকদিন আগে নির্দেশ দেন সারোয়ার আলম ভোট করতে পারবেন, তবে হাইকোর্টে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত থাকবে। সম্প্রতি সম্পূরক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টকে মামলা ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। সে মোতাবেক হাইকোর্ট সারোয়ারের শপথ নেওয়ার পক্ষে রায় দিয়েছে, তবে জামায়াত প্রার্থী আপিলে যাবেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম ৪, সীতাকুণ্ডু এবং পাহাড়তলী আংশিক। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে সেখানেও ভোট হয়েছিল। সেই ভোটে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী বেসরকারিভাবে এগিয়েছিলেন। একটি ঋণ যা পরে খেলাপি হয়, তার জিম্মাদার বা গ্যারান্টার হওয়ায় জামায়াত প্রার্থীর মামলায় গেল ১২ ফেব্রুয়ারি ফল প্রকাশ স্থগিত করে। ৩০ জুন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরীর দায়ের করা মামলাটিতে নিয়মিত আপিল হিসাবে গ্রহণ করেছেন সর্বোচ্চ আদালত। বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী কম বেশি ১৭০০ কোটি টাকা ঋণের সাথে জড়িত আছেন। তবে জামায়াতের প্রার্থী যে মামলা করেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে আসলাম চৌধুরী তার ভাই জসিম চৌধুরীর একটি ঋণের জামিনদার হয়েছিলেন। সেই ঋণটি পরিশোধ করা হয়নি, এই কারণে আসলাম চৌধুরীকে ঋণ খেলাপি ঘোষণা করতে হবে। তফসিল ঘোষণা ও প্রার্থিতার সময়সীমার মধ্যে এই ঋণ খেলাপি হয়েছে। এই তথ্য ওই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী ইসিকে জানান, বলেন তাঁর প্রার্থিতা বাতিল করা হোক। তো রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ বলে নির্বাচনের অনুমতি দেন। এর বিপক্ষে ব্যাংক ও জামায়াতের প্রার্থী হাইকোর্টে রিট করেন, তবে হাইকোর্ট আসলাম চৌধুরীর পক্ষে রায় দেয়। এর বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী। ফেব্রুয়ারি মাসে আপিল বিভাগ বলে দেন যে নির্বাচন হবে, তবে ফল প্রকাশ করা যাবে না। নির্বাচনে বেসরকারিভাবে জিতে যান ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী। নির্বাচন কমিশন আপিল বিভাগের নির্দেশে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখে। গেল ৩০ জুন আপিল বিভাগ জানিয়ে দেন ঋণ খেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে কার্যত ওই আসনের নির্বাচন বাতিল হয়ে গেছে। এ রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেছেন, জাতীয় নির্বাচনের নিকটতম প্রার্থীকে আরপিও অনুযায়ী বিজয়ী ঘোষণা করা যায় না। যেহেতু গেজেট হয়নি, তাই পুনরায় ভোট করতে হবে।
তবে স্থানীয় সরকার নির্বাচনে এমন পরিস্থিতি হলে নিকটতম প্রার্থীকে ইলেকশন কমিশন বিজয়ী ঘোষণা করতে পারে। তবে জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে বলা যাবে আসনটিতে পুনরায় নির্বাচন হবে নাকি নিকটতম প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। দেশের সর্বোচ্চ আদালতে একই ধরনের অভিযোগের বিচার হলো। আপিল বিভাগ আসলাম চৌধুরীর বিপক্ষে রায় দিলেন। এখন বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের ভাগ্যে কী অপেক্ষা করছে তা আপিল বিভাগের রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে।